আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, অক্সিজেন। আমাদের মানবদেহের ভেতরে জীববিজ্ঞান থেকে শুরু করে একদম চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত অক্সিজেনের পুরো যাত্রাপথটা আসলে কেমন। চলুন এই পুরো ইকোসিস্টেমটা খুব সহজভাবে একেবারে মানুষের মতো করে বিশ্লেষণ করা যাক। তো আমাদের আজকের আলোচনার ধাপগুলো খুব সাধারণ। প্রথমে মানবদেহে অক্সিজেনের যাত্রা, এরপর অতিরিক্ত অক্সিজেন সরবরাহর বিষয়টা, তারপর রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ, সরঞ্জামের যত্ন ও নিরাপত্তা এবং সবশেষে অক্সিজেন টক্সিসিটির ঝুঁকি। ব্যাস, এই ধাপে ধাপেই আমরা পুরো ব্যাপারটা পরিষ্কার করে নেব। আচ্ছা, চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ, কিভাবে অক্সিজেন কোষে পৌঁছায়। বিষয়টা বুঝতে হলে একদম সুস্থ মানবদেহের ভেতরে আণুবীক্ষণিক পর্যায়ে ডুব দিতে হবে। শ্বাস প্রশ্বাসের সাধারণ ধাপগুলোর কথা একটু ভাবুন। কি দারুণ একটা মেকানিজম, তাই না? বাইরের অদৃশ্য গ্যাসীয় বাতাস প্রথমে নাক বা মুখ দিয়ে ঢুকে সোজা চলে যায় ফুসফুসের একদম গভীরে। সেখানে থাকা ছোট ছোট বায়ুথলি, যাদের অ্যালভিওলাই বলা হয়, সেখানে পৌঁছায়। তারপর একদম ম্যাজিকের মতো সূক্ষ্ম কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে সেটা সরাসরি আমাদের রক্তস্রোতে মিশে যায়। রক্তে মেশার পর সবচেয়ে আকর্ষণীয় কাজটা করে হিমোগ্লোবিন। এটাকে শরীরের অক্সিজেন ডেলিভারি ট্রাক বলা যেতে পারে। অক্সিজেন যখন রক্তরসে দ্রবীভূত হয়, তখন সেটা লোহিত রক্তকণিকার ভেতরে থাকা এই দ্রবণীয় প্রোটিন বা হিমোগ্লোবিনের সাথে আটকে যায়। এই হিমোগ্লোবিনের আবার 4টে সাবইউনিট আছে, যেগুলো ধমনীর রক্তপ্রবাহ দিয়ে ভেসে ভেসে শরীরের প্রত্যেকটা কোষে প্রাণশক্তি পৌঁছে দেয়। তবে মজার ব্যাপার হলো, এই ডেলিভারি সিস্টেমটা কিন্তু মোটেও একমুখী নয়। অক্সিজেন যখন কোষে পৌঁছায়, তখন সেখানে বিপাকীয় বর্জ্য হিসাবে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইডকে ফেরার পথে ট্রাকে তুলে নেওয়া হয়। এটা বাইকার্বনেট থেকে রূপান্তরিত হয়ে আবার ফুসফুসে ফিরে আসে, আর নিঃশ্বাসের সাথে শরীর থেকে সোজা বাইরে বেরিয়ে যায়। এখন প্রশ্ন হল, যখন শরীরের এই স্বাভাবিক প্রক্রিয়ায় ঘাটতি দেখা দেয়, তখন কি হয়? তখনই মূলত অতিরিক্ত অক্সিজেন সরবরাহর প্রয়োজন পড়ে। আমাদের প্রাকৃতিক সিস্টেম যখন ঠিকমতো কাজ করতে হিমশিম খায়, তখন মেডিকেল অক্সিজেন ডিভাইসগুলো ত্রাতা হয়ে আসে। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। প্রধানত 2 ধরনের অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, আর এদের কাজ করার ধরনটা বেশ আলাদা। কন্টিনিউয়াস ফ্লো, অনবরত ধ্রুবক গতিতে অক্সিজেন দিতেই থাকে, যেটা মাপা হয় প্রতি মিনিটে কত লিটার যাচ্ছে সেই হিসেবে। অন্যদিকে পালস ডোজ হলো একটু স্মার্ট। এটা কেবল শ্বাস নেওয়ার ঠিক মুহূর্তটিতে একটা নির্দিষ্ট মাত্রায় বা বোলাস আকারে অক্সিজেন দেয়, যা মিলিলিটারে পরিমাপ করা হয়। এই পার্থক্যটা ইনোজেনের একটা চমৎকার রূপক দিয়ে খুব সহজে বোঝা যায়। কন্টিনিউয়াস ফ্লোকে বলা যেতে পারে একটা জলের ফোয়ারার মতো, যেখানে শ্বাস ছাড়ার সময় অনেকটা অক্সিজেন অযথাই নষ্ট হয়। আর পালস ডোজ হলো অনেকটা স্ট্র দিয়ে চুমুক দেওয়ার মতো। এই পদ্ধতিটা শ্বাস-প্রশ্বাসের গতির সাথে ভীষণ সংবেদনশীল, তাই একদমই কোনো অপচয় হয় না। আরেকটা দারুণ বিকল্প হল লিকুইড বা তরল অক্সিজেন সিস্টেম। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এর জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। বাড়িতে একটা বড় রিজার্ভোয়ার বা আধার থাকে, যেটা থেকে খুব সহজেই ছোট বহনযোগ্য ট্যাঙ্ক ভরে নেওয়া যায়। ফলে বাইরে চলাফেরা করা যেমন সহজ হয়, তেমনি লম্বা সময়ের জন্য উচ্চ ঘনত্বের অক্সিজেনও নিশ্চিত করা যায়। আচ্ছা, এতক্ষণ তো জানা গেল অক্সিজেন কিভাবে দেওয়া হয়, কিন্তু এই অক্সিজেন ডেলিভারি সিস্টেমগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেটা বোঝা যাবে কিভাবে? এখানে আসে রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণের বিষয়টি। প্রবাহের দিকে নজর রাখাটা একদম জরুরি। পালস অক্সিমিটারের স্ক্রিনে তাকালেই একটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা চোখে পড়ে। সেটা হলো SpO2। এর মানে হলো রক্তে অক্সিজেনের সম্পৃক্ততার শতকরা হার। সাধারণত সমুদ্রপৃষ্ঠে থাকা একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এই মাত্রাটা 95 থেকে 100% মধ্যেই থাকে। আর এই ছোট্ট যন্ত্রটার কাজ করার মেকানিজমটা কিন্তু অসাধারণ। শরীর থেকে এক ফোঁটা রক্ত না টেনে শুধুমাত্র আলোকরশ্মি ব্যবহার করে এটি অক্সিজেন এবং পালস রেট অনুমান করে ফেলতে পারে। যন্ত্রটাকে শুধু একটি উষ্ণ আর শিথিল আঙুলে ক্লিপ করে হৃৎপিণ্ডের লেভেলের নিচে ধরে রাখতে হয়। ব্যাস, কোনো রকম ব্যথা ছাড়াই সঠিক মাপ পাওয়া যায়। তবে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে। FDA জানাচ্ছে বেশ কিছু কারণে এই যন্ত্রের রিডিংয়ে এদিক ওদিক হতে পারে।
যেমন ধরুন রক্ত সঞ্চালন দুর্বল হলে, ত্বকের পুরুত্ব বা তাপমাত্রার কারণে, কিংবা নখে পলিশ বা তামাকের ব্যবহার থাকলে। এমনকি বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ বলছে ত্বকের রঙের ভিন্নতা, মানে ত্বকের পিগমেন্টেশন হালকা বা গাঢ় হওয়ার কারণেও রিডিংয়ের নির্ভুলতা প্রভাবিত হতে পারে। তো পর্যবেক্ষণ নিয়ে তো অনেক কথা হলো, চলুন এবার সরঞ্জামের যত্ন এবং নিরাপত্তার দিকটায় নজর দিই। বাড়িতে অক্সিজেন সাপোর্ট মানে কিন্তু নিজের লাইফলাইনটাকেই মেনটেন করা, তাই এই ব্যাপারে একদমই অবহেলা করা চলবে না। এই হোম কনসেন্ট্রেটরগুলোর জন্য একটা নিয়মিত রক্ষণাবেক্ষণের রুটিন মেনে চলা খুবই দরকার। যেমন প্রতি সপ্তাহে ইউনিটটা মোছা, ফিল্টার ধোয়া এবং হিউমিডিফায়ার জীবাণুমুক্ত করা। হিউমিডিফায়ার বোতলে ডিস্টিলড ওয়াটার ব্যবহার করতে হয়, আর জীবাণুমুক্ত করার জন্য 3 ভাগ সাদা ভিনেগারের সাথে 1 ভাগ জলের মিশ্রণ ব্যবহার করাটা কিন্তু বেশ কাজের। তারপর প্রতি 1 থেকে 2 সপ্তাহে নেজল ক্যানুলার টিউব বদলাতে হবে, আর মাসে একবার ফিল্টার আর হিউমিডিফায়ার বোতল পুরোটাই পাল্টে ফেলা উচিত। রক্ষণাবেক্ষণের পাশাপাশি নিরাপত্তার নিয়মগুলো আক্ষরিক অর্থেই জীবন রক্ষাকারী। অক্সিজেন নিজে জ্বলে না ঠিকই, কিন্তু এটা আগুনকে ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে সাহায্য করে। তাই সরঞ্জামগুলো যে কোনো তাপ বা আগুন থেকে অন্তত 10 ফুট দূরে রাখতে হবে। ট্যাঙ্কগুলো সবসময় সোজা করে রাখা, তেলভিত্তিক লিপ বাম বা অ্যারোসোল স্প্রে এড়িয়ে চলা, এগুলো একদম বেসিক নিয়ম। আর হ্যাঁ, বাড়িতে অক্সিজেন চলছে এই কথাটা স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে জানিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ, যাতে বিদ্যুৎ বিভ্রাটের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এতক্ষণ আমরা অক্সিজেনের জীবন রক্ষাকারী দিকগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখন একটা অন্যরকম প্রশ্ন মাথায় আসতে পারে। শরীরের জন্য এই অত্যাবশ্যকীয় জিনিসটাও কি কখনো কখনো ক্ষতিকর হতে পারে? মানে ভালো জিনিসেরও কি বাড়াবাড়ি খারাপ? ঠিক ধরেছেন, আমাদের শেষ আলোচনার বিষয় হল অক্সিজেন টক্সিসিটির ঝুঁকি, যখন এই জীবনদায়ী অক্সিজেনই ক্ষতিকারক হয়ে ওঠে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ওভার অক্সিজেনেশন। বিষয়টা হচ্ছে, অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি সাপ্লিমেন্টাল অক্সিজেন গ্রহণ করলে তা আসলে ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। মনে আছে শুরুতে সেই অ্যালভিওলাই বা ক্ষুদ্র বায়ুথলিগুলোর কথা বলেছিলাম? অতিরিক্ত অক্সিজেনের কারণে সেগুলো পুরোপুরি চুপসে যেতে পারে বা ভেতরে তরল জমে যেতে পারে। সাধারণত কিছু নির্দিষ্ট হাই কনসেন্ট্রেশন পরিবেশেই এই অক্সিজেন টক্সিসিটি বা বিষাক্ততা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। উদাহরণস্বরূপ, স্কুবা ডাইভিংয়ের সময় ব্যবহৃত অক্সিজেন ট্যাঙ্ক, হাইপোব্যারিক অক্সিজেন থেরাপি কিংবা হাসপাতালে ব্যবহৃত মেকানিক্যাল ভেন্টিলেটর থেকে এই সমস্যা তৈরি হতে পারে। আর এর লক্ষণগুলো কিন্তু বেশ গুরুতর। ফুসফুস ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এর তীব্র প্রভাব পড়ে। অনবরত কাশি, মারাত্মক শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বমি বমি ভাব, এমনকি মাথা ঘোরা বা বিভ্রান্তির মতো লক্ষণ দেখা দেয়। কখনো কখনো দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা পেশির খিঁচুনির মতো সমস্যাও হতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত অক্সিজেনের মাত্রা বা ভেন্টিলেটর টিউব সামঞ্জস্য করার জন্য চিকিৎসকের হস্তক্ষেপ প্রয়োজন। মানবদেহের এই শ্বাস-প্রশ্বাসের পুরো প্রক্রিয়াটা আসলে একটা বিশাল ধাঁধার মতো, তাই না? কতটা জটিল অথচ কি নিখুঁত! অক্সিজেনের জীবনচক্রের এই সূক্ষ্ম ভারসাম্য সম্পর্কে জানার পর নেওয়া প্রতিটা শ্বাসকে বোধহয় একটু অন্যভাবেই উপলব্ধি করতে ইচ্ছে করছে। আশা করছি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যগুলো আমাদের নিজেদের শরীর সম্পর্কে আরও কৌতূহলী করে তুলবে।